আমার সময় বোধহয় 10টা 10, 9:30 এখন, তাই তো? আচ্ছা, সর্বধর্মস্থাপকস্ত্বং সর্বধর্মস্বরূপকম আচার্যানাং মহাচার্য রামকৃষ্ণায়তে নমো। রামকৃষ্ণায়তে নমঃ। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া। সর্ববিদ্যা স্বরূপম তম শারদম প্রণমাম্যহম। শারদম প্রণমাম্যহম। পরম পূজনীয় স্বামী বামনানন্দজি মহারাজ, আশ্রম অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ বরানগর, পূজনীয় স্বামী বিশ্বময়ানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন সারগাছি, উপস্থিত পূজনীয় সন্ন্যাসী মণ্ডলী, শ্রদ্ধাভাজন প্রীতিভাজন সন্ন্যাসী ব্রহ্মচারী মণ্ডলী ও শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী, আমি এতক্ষণ বসে খুব মজা লুটছিলাম। তার বিশেষ কারণ, প্রথমেই একটু ওকালতির দিকে যাই। এই কারণেই মজা লুটছিলাম, সঞ্চালক মশাই যখন আপনাদের সকলের সামনে বিচারের ভার অর্পণ করলেন, তখন বাদী প্রতিবাদী অর্থাৎ বিবাদী পক্ষ কি করে বলেন কোনো কথা। উনি তো অ্যাকিউজড পারসন, আজকের উনি বক্তা। অ্যাকিউজড পারসনের কোনো কথাই সাজে না। কিন্তু হয়েছে কি, রামকৃষ্ণ সংঘের কনিষ্ঠতমরা সবসময়ই সমস্ত রকম কিছু সহ্য করবে, মাথা পেতে গ্রহণ করবে। তাই নির্বিবাদে আমি সব কিছুই মেনে নিতে রাজি এবং তাদের কাছে সব প্রণতি প্রার্থনা নিবেদন করেই, মহারাজ আপনাদের আজ্ঞায় আমার যাত্রাপথ শুরু হোক। আজ আমার নিজেকে ভাবতে ভীষণ সৌভাগ্যবান মনে হচ্ছে। তার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। আমি একটু কিছুটা নস্টালজিক হয়ে পড়ছি। তার কারণ, আজ যেখানে বসে যে প্রাচীন ইতিহাসের স্মৃতি রোমন্থন করতে চলেছি, ঠিক সেখান থেকেই এই গঙ্গাধর মহারাজের তীর্থ ভ্রমণ পর্ব শুরু হয়েছিল। এই সেই বরানগর মঠ, যেখানে থেকেই তিনি নিরুদ্দেশ হয়েছিলেন। আবার তীর্থ ভ্রমণের পর
দীর্ঘ 3.5 বছর পরে আবার তিনি এখানেই ফিরে এসেছিলেন। আরও দেখলে ইতিহাসের পাতা ঘাটলে দেখতে পাচ্ছি ঠিক এই রকম সময়ই 1890 সালের এই জুলাই মাসের প্রথম সপ্তাহেই এখানেই পূজনীয় স্বামী বিবেকানন্দের আচার্যের আসনে উপনীত হয়ে গঙ্গাধর মহারাজের সন্ন্যাস গ্রহণ ব্রত অনুষ্ঠান উদযাপিত হয়েছিল এবং স্বামী অখণ্ডানন্দজি নামে রূপান্তরিত হয়েছিল জুলাইয়ের প্রথম সপ্তাহে। আজ সেই জুলাইয়ের প্রথম সপ্তাহ, ভাবতে রোমাঞ্চিত হতে হয় আরও একটা ব্যক্তিগত কারণে। পূজনীয় মহারাজ বামনানন্দজি কেন জানি না আমাকে এই বক্তব্যের জন্য মনোনীত করেছেন। বিশ্বময়ানন্দজি সারগাছির অধ্যক্ষ মহারাজ, সারগাছি নিয়ে বলবেন, এ তো খুব স্বাভাবিক কথা, কিন্তু সারগাছি অখণ্ডানন্দজি মহারাজকে নিয়ে বলতে পেরে আমি নিজেকে ভীষণ কৃতার্থ এবং আন্তরিকভাবে নিজেকে ধন্য মনে করছি। ইতিহাসের পাতা উল্টিয়েই একটু বলি, আজ থেকে 45 বছর আগেই ওই সারগাছির মাটিতে আমি বড় হয়েছি। সেখানের স্কুলে পড়াশোনা, হাফ প্যান্ট পরেই সেখানের ধুলো কাদা মেখে বড় হয়েছি। দণ্ডী বাবার ছেলে সন্তান বলতে নিজেকে গর্ববোধ করি। শিক্ষা সম্পন্ন করে আবার সেই সারগাছিতেই এই মহান জীবন ব্রতে নিজেকে উৎসর্গ করেছি। সারগাছিতে দীর্ঘ 15-16 বছর ছিলাম। ভাবতে এটাও কীরকম যেন নিজেকে কেমন যেন সময় সময়ে অর্থ খুঁজে পায় না। ব্রহ্মচর্য জীবন এবং সন্ন্যাস জীবনের যেই শুরু হলো, অর্থাৎ সাধক জীবনের কৈশোরে যখনই পড়লাম, দণ্ডী বাবা যেন বললেন, হয়েছে অনেক, আর নয়, এবার বাড়ি ছাড়ো। আমার যেন দ্বিতীয় বাড়ি ছিল, সেকেন্ড হোম। মা বাবার ঘরে জন্মেছি, আর লেখাপড়া শিখে আর যা কিছু শিখেছি আজ পর্যন্ত যা হয়েছি সব তো ওই সারগাছির মাটিতে ধুলো কাদা মেখেই, সেখানের বাতাস বুক ভরে নিয়েই আজকের এই আমি। কাজেই ঠিক যে বছরই আমার সন্ন্যাস হলো তার কয়েক বছরের মধ্যেই দণ্ডী বাবা পাঠিয়ে দিলেন যেখানে সেখানে নয়। আমার যেন মনে হলো বড় অকৃপণ দয়াময় তিনি পাঠিয়ে দিলেন তারই গুরুর আশ্রমে, কামারপুকুরে। দীর্ঘ 16-17 বছর সেখানে ঠাকুরের এই সেবায় নিজেকে নিয়োজিত করে আছি। কাজে আমার চেয়ে ভাগ্যবান কে আছে বলুন তো? এই মহাপুণ্য ক্ষেত্রে দণ্ডী বাবার পুণ্য স্মৃতি আজকে আপনাদের সামনে, সেই কথা আমি যেন নিজেকেই নিজের শোনাবো, এমন সুযোগ বামনানন্দজি মহারাজ করে দিয়েছেন। আমি আন্তরিকভাবে তার কাছে কৃতজ্ঞ, আমার সভক্তি প্রণতি তাকে নিবেদন করি। আমার পর্বটি পড়েছি কিন্তু এক অদ্ভুত কেন বলছি, সেখানেও আমার জীবনের সঙ্গে একটি অসামঞ্জস্যতা বড় অনেকটাই ফারাক। শারীরিক কারণেই হোক, মানসিক শক্তি না থাকার ফলেই হোক, এই পাহাড় পর্বতে ভ্রমণ আমার জীবনে খুব বেশি একটা ঘটেনি। যদিও নিজেকে দণ্ডী বাবার ছেলে বলি, তবুও সেই দণ্ডী বাবার মতো সাহস অর্জন করে উঠতে পারিনি। 4 ধাম করেছি, অমরনাথ তাও হয়তো সম্পন্ন করেছি, কিন্তু বড়ই কষ্টে। আবার যদি এখন কেউ 4 ধাম যেতে বলে,
বোধহয় মন রাজি হবে না, তো শরীর তো রাজি হবেই না। অথচ দণ্ডী বাবা তিনি একেবারে হিমালয়টাকে প্রায় চষে বেরিয়েছিলেন। সেই চষে বেড়ানোর ইতিহাসটাই আমরা আবার রোমন্থন করব। অখণ্ডানন্দজি মহারাজ 1864 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর আহিরিতলার পল্লীতে কলকাতার ভাড়া বাড়িতে মা বামা সুন্দরী দেবী ও বাবা শ্রীমন্ত গঙ্গোপাধ্যায়ের কোল আলো করে যে শিশু এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন মহালয়ার পুণ্য লগ্নে দেবী পক্ষে, তিনি ভাবিকালের রামকৃষ্ণ সংঘের রামকৃষ্ণ ধর্ম আন্দোলনের ধ্বজাবহনকারী হয়েছিলেন। রামকৃষ্ণ সংঘের তৃতীয় সংঘাধ্যক্ষ রূপে চিহ্নিত হয়েছিলেন এবং সর্বোপরি তিনি রামকৃষ্ণ সংঘকে এক আলাদা মাত্রায় পর্যবসিত করেছিলেন। শ্রীরামকৃষ্ণ লীলা পার্শ্বদের প্রত্যেকটি জীবনই এত অসাধারণ, এত অনন্য সাধারণ, এত বহুমুখী। প্রত্যেকটি জীবনই বোধহয় আজ আমাদের কাছে ভীষণভাবে জানার জিনিস, শোনার জিনিস। যদি বলি রিসার্চের বিষয়, স্বামীজি এত আলোকে উদ্ভাসিত হয়েছেন জগতের সামনে, তাই অন্যান্য জীবনগুলো বোধহয় একটু স্তিমিত হয়ে পড়েছে। তবুও প্রত্যেকটি জীবন ছিল অনন্য, অসাধারণ। রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলন বলতে গেলে আমরা একটা কথা খুব সচরাচর বলে থাকি, শ্রী রামকৃষ্ণদেব যদি হয়ে থাকেন সূত্রাকার অর্থাৎ সূত্র, স্বামী বিবেকানন্দ ছিলেন তার ব্যাখ্যাকার। ঠিক তার পরবর্তী পর্যায়ের অংশটুকু আমি সংযোজন করেই বলতে ইচ্ছা করছে আমার। স্বামী অখণ্ডানন্দজি ছিলেন তার প্রধান ইমপ্লিমেন্টার। সত্যিকারের প্রয়োগ, ব্যবহারিক প্রয়োগ কেমন হতে পারে শুনেছেন সবাই, শিবজ্ঞানে জীবসেবা। কিন্তু সেই শিবজ্ঞানে জীবসেবাটি কেমন হবে, কিভাবে সম্ভব, তার বাস্তব প্রয়োগ এই সমাজে কিভাবে সম্ভব, তার বাস্তবায়ন ঘটিয়েছিলেন স্বামী অখণ্ডানন্দজি মহারাজ। তাই রামকৃষ্ণ সংঘের প্রাচীনতম শাখা কেন্দ্র হিসেবে তাঁর প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন সারগাছি আজ পৃথিবীর দরবারে রামকৃষ্ণ সংঘের মানচিত্রে চিহ্নিত হয়ে আছে, স্বর্ণাক্ষরে লিখিত হয়ে গেছে। এই মহামানবের জীবন প্রথম দিকে যদি গোটা জীবন পর্যায়টাকে তিনটে ভাগে ভাগ করি বোধহয় অত্যুক্তি হবে না। প্রথম 19 বছরের জীবন অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে দর্শনের আগের মুহূর্ত, 13 বছর বয়সে পাড়ার দীননাথ বসুর বাড়িতে প্রথম শ্রীরামকৃষ্ণ দর্শন। কিন্তু পরবর্তীকালে 1883 খ্রিস্টাব্দে যখন দক্ষিণেশ্বরে তার যাতায়াত শুরু হলো, তখন তার বয়ঃক্রম 19 বছর। তারপর থেকে শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে আসার পর থেকে শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের আগে পর্যন্ত যে অধ্যায়, সে অধ্যায় অখণ্ডানন্দজি নয় বলি গঙ্গাধরের জীবনের এক অনন্য সাধারণ অধ্যায়। তার পরবর্তী অধ্যায়টি শুরু পরিব্রাজক জীবন। সর্বশেষ 73 বছরের এই নাতিদীর্ঘ জীবনের শেষ অধ্যায় সেবাযজ্ঞ। সেবাযজ্ঞের মূর্ত রূপ, পরিব্রাজকের মূর্ত রূপ ছিলেন গঙ্গাধর মহারাজ। কি করে বা শুরু হলো তার এই মহান সেবাযজ্ঞ? সে অধ্যায়টাই রইল পূজনীয় বিশ্বময়ানন্দজির জন্য। পরিব্রাজক জীবনের সেই যে পবিত্রতম অধ্যায়, যে অধ্যায় সুদৃঢ় কিন্তু অত্যন্ত কঠিন, কঠোর, তপস্বী জীবন। সেই জীবনের প্রাক্কালে কিছু আদর্শগতভাবে, কিছু নীতিগতভাবে তার প্রেরণা তিনি পেয়েছিলেন স্বয়ং ইষ্ট
তার জীবনের গুরু শ্রীরামকৃষ্ণ দেবের কাছ থেকে। ছোটবেলা থেকেই গঙ্গাধর একটু বেহিসেবী ব্রাহ্মণী ছিলেন। জপ তপ শুধু নয়, নিজে হবিষান্ন রান্না করেও খেতেন, অন্য হাতে খাবেন না। সেই তথাকথিত ব্রাহ্মণের গোড়ামিতে তিনি পরিপুষ্ট ছিলেন। আদি ব্রাহ্মণ বাড়ির ছেলে কিনা। তার বাবা শ্রীমন্ত গঙ্গোপাধ্যায় মহাশয় নিজে খুব ধার্মিক ব্রাহ্মণ ছিলেন। তিনি নিজেও অল্প বয়সে, তার মধ্যে একবার প্রেরণা এসেছিল এরকম বাড়িঘর ছাড়ার। ইতিহাস বলে জন্মসূত্রেই তিনি বোধহয় এইরকম আজন্ম ব্রহ্মচারী আকুমার সন্ন্যাস ব্রতেই যেন তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই বালক শ্রীরামকৃষ্ণ অবতারের সংস্পর্শে আসার আগে আর 5টি বালকের মতোই জীবনযাপন করতেন। স্কুলে যেতেন, নিত্য পাঠ আলোচনার মধ্যে, যেমন তার ব্রাহ্মণ থেকে তিনি রাতারাতি পালিয়ে এসেছিলেন এবং সে যাত্রা তিব্বতে আবার তিনি ফিরে এসেছিলেন। পুরনো রাস্তা ধরেই বিপদসংকুলভাবে একা একই আবার বদ্রীনাথে ফিরে এলেন। তখন সময় হয়ে এসেছিল প্রায় বদ্রীনাথ বন্ধ হওয়ার, তাই ভীষণ ঠান্ডার কবলে পড়ে তিনি আবার নিচে নেমে আসেন, একদম হরিদ্বার পর্যন্ত নিচে নেমে আসেন, আবার উঠে যান 88 সালের ওই মে জুন মাসের দিকে, আবার বদ্রীনাথে যান, কিছুদিন থাকেন এবং সেখান থেকে এবারে নীতি পাস দিয়ে গলে তিনি ওই মানস সরোবর, কৈলাস মানস সরোবরে ঢুকে পড়েছেন, হেঁটে ঢুকেছেন। এবারও বেশ কিছু সেখানের ওই পথের যারা নিশানা জানে তাদের সঙ্গে পথ অনুসরণ করেই সেখানে গেছেন। বহু অসাধারণ বর্ণনা আছে। কৈলাস মানস সরোবর এখন পয়সা দিলেই যাওয়া যায়, 1 লক্ষ না 2 লক্ষ টাকা খরচ করলেই যাওয়া যাচ্ছে। ওই এখনকার নাথুলি পাস, নেপাল হয়ে বর্ডার হয়ে। আর এই নীতি পাস দিয়ে তিনি যখন গেছেন তখন খুব কঠিন কষ্ট করে গেছেন। সেই সমস্ত বর্ণনা সব আছে, আমি সেই বর্ণনায় যাচ্ছি না। দ্বিতীয়বারও যখন তিনি সেই পরিভ্রমণ করছেন, সেই বৌদ্ধ মঠের সন্ন্যাসীরা তাকে দেখে, যোগীবরকে দেখে অদ্ভুতভাবে অবাক হচ্ছেন। প্রথমবারেও হয়েছিল যে ঘটনা, দ্বিতীয়বারেও সঙ্গে সবসময় ঠাকুরের একটা ফটো থাকতো। সেই থুলিং মঠে ঠাকুরের সেই ফটো দেখে সবাই অবাক। লামারা সেই ফটো কেড়ে নিয়েছিল, নিয়ে তারা তাদের যেখানে বুদ্ধদেবের হয় সেখানে তারা রেখে আরতি ভজন টজন করছিলেন। যেদিন চলে আসবেন ওইটিকে টুক করে লুকিয়ে সেটি কেড়ে নিয়ে তিনি পালিয়ে আসেন। পরে এখানেও এসে সবাই যখনই তার কাছে ঠাকুরের ফটো ইত্যাদি দেখেন এবং সেই দেখে তারা অত্যন্তভাবেই অবাক হয়ে যান এবং অবতার পুরুষের লক্ষণাবলী দেখে ঠাকুরকে যথার্থভাবে চিনতে পারেন। দ্বিতীয়বার তিব্বতে যাওয়ার পথেও তার নানা রকম বিপদ হয়। তার মাথায় ঢুকেছে লাসা এবং এই মানস সরোবর কৈলাস যেতেই হবে। তাই দ্বিতীয়বারের পরিক্রমণে নানা রকম সমস্যা, পুলিশের ঝামেলায় পড়লেন। পুলিশ তাকে লাসায় যেতে কিছুতেই দিলেন না, কৈলাস মানস সরোবরে যাওয়ার পারমিশন দিলেন, কিন্তু সবসময় তাকে দেখে সন্দেহ যে শিওর এ গুপ্তচর, নাহলে এত কথা। আর এত ফ্লুয়েন্টলি তিব্বতী ভাষা বলতেন, তিব্বতী ভাষা এবং তিব্বতী পোশাক পরলে তার নাকটাও খুব টিকালো ছিল, মহারাজ বলছিলেন। ঠিক তাই, তাকে দেখে ওই তিব্বতী লামাদের মতোই মনে হতো, তাই নানাভাবেই তাকে সন্দেহ করতে শুরু করছিল, নানাভাবে। যাই হোক, সেখানে গিয়েও দ্বিতীয়বারেও তিনি তিব্বত জয় করেছিলেন। কৈলাস মানস সরোবর দেখেছেন, তার বর্ণনা করেছেন, সেখানে বেশ কিছুদিন থেকেছেন, আবার নীতি পাস দিয়ে আবার ফিরে এসেছেন। এইবারে তৃতীয়বারের বেলায় তার মহাবিপদ, বিপদ যেন ক্রমে ক্রমে বাড়তে শুরু করেছে। এই দ্বিতীয়বার ফেরার পরেই অদ্ভুত এক ঘটনা ঘটেছিল। যতই সময় পার হয়ে যাক আমাকে বলতেই হবে সে ঘটনা। সেটা হলো এই টিহিরির কাছে এসে, শ্রীনগরের কাছে এসে হঠাৎ অখণ্ডানন্দজি মহারাজ, গঙ্গাধর মহারাজের সঙ্গে শিবানন্দজি মহারাজের দেখা। শিবানন্দজি মহারাজ তাকে দেখে চিনতেই পারেনি। তারক মহারাজও 4 ধাম ভ্রমণে বেরিয়েছেন, তার সঙ্গে দেখা। গঙ্গাধর মহারাজ তাকে দেখেই চিনতে পেরে তারকদা তারকদা ডাকতেই তখন তিনি বুঝেছেন, আরে এ তো গঙ্গাধর। প্রথম কথাই বলছেন শিবানন্দ যে, ওরে গঙ্গা, তুই এখনো বেঁচে আছিস? আমরা তো ভাবছি তুই মরে গেছিস, আমাদের সব কান্নাকাটি এতে পড়ে গেছে, তুই শিগগির যা, ফিরে যা,
এবং তা তুমি কোথায় যাবে দাদা? বললো আমি কেদার বদ্রী। বলো চলো আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। তুমি পথ দেখিয়ে কেদার বদ্রী গেলেন। তারক মহারাজ তাকে বললেন তুই শিগগির ফিরে যা, কলকাতায় সবাই বড়নগর মঠে সবাই ব্যস্ত, তোর জন্য চিন্তা করছে, তুই শিগগির যা। ঠিক আছে বলে স্তোক বাক্য দিয়েই ওখান থেকে তারক মহারাজ চলে গেলেন। আর আবার চেপে গেল গঙ্গাধর মহারাজের তিব্বত যাওয়ার বাসনা। 1889 সালে 87তে গেছেন, 88তে গেছেন, এবারে 89, এইবারে কিন্তু ভীষণ বাধার সম্মুখীন হলেন। সেখানে প্রথমেই তাকে ধরলো এবং পুলিশ নানা রকম তার প্রতি অযাচিত এবং নানা রকমভাবেই তার প্রতিবন্ধকতা শুরু হলো। তাকে গুপ্তচর ভেবে, যারা এতদিন পরম বন্ধু ছিল, যে কোনো কারণেই হোক, ভগবানের বোধহয় এবারে ইচ্ছা নয়, তাই তাকে নানা রকমভাবেই বাধা দিতে লাগলো। তারা শত্রু হয়ে দাঁড়ালো। শেষ পর্যন্ত অখণ্ডানন্দজি গঙ্গাধর মহারাজ লাসা যাওয়ার পরিকল্পনা বানচাল করে, ইতিমধ্যে স্বামীজির ডাক পাচ্ছেন বারবার। স্বামীজি কখনো তাকে শাসন করে বলছেন গঙ্গা ফিরে আয়, কখনো অনুরোধ উপরোধের সুরে বলছেন, নানাভাবেই তাকে আমন্ত্রণ জানাচ্ছেন। অখণ্ডানন্দ গঙ্গাধর মহারাজ কোনোভাবেই সাড়া দিচ্ছেন না। গঙ্গাধর মহারাজ অনেক পরে মনে মনে কি হঠাৎ তার মধ্যে প্রেরণা এলো জানি না, ঠাকুরই হয়তো সেই প্রেরণা জোগালেন, ঠিক করলেন বরানগর ফিরে আসবেন। তার শুরু হলো এই ফেরার পথ। ফেরার পথ একই রকমভাবেই ওখান থেকে হরিদ্বার থেকে কাশীতে এলেন। কাশীতে প্রমোদ দাসবাবুর কাছে এলেন। ইতিমধ্যেই ঘটনা ঘটলো আরও, কোনটা বাদ দেব, ওখান থেকে হঠাৎ তিনি ওই পথ বন্ধ হয়ে যাওয়ার জন্য তখন কাশ্মীর দিয়ে নামছেন। কাশ্মীর দিয়ে নামতে গিয়ে সেখানে পুলিশ তাকে প্রথমে গভর্নরের সঙ্গে, ওই যে বললাম ভালো আলাপ করতে পারতেন খুব সুন্দরভাবে, যার জন্যে গভর্নরের তিনি গেস্ট হয়েছেন। আর গভর্নরের যে প্রাইভেট সেক্রেটারি, মন্ত্রী প্রাইভেট সেক্রেটারি, সে তাকে সন্দেহ করে বলল শিওর গুপ্তচর, একে আটক করো, দিয়ে জেলে ভরে দিলেন। ব্যাস, আর জেল থেকে ছাড়া পায় না, কিছুতেই তাকে গুপ্তচর ভেবে শেষে ওখান থেকে ওদের কাছ থেকে খাতা কলম নিলেন, পেন দাও, কাগজ দাও, দিয়ে গিরিশ ঘোষকে চিঠি লিখলেন, প্রমোদ দাস মিত্রকে চিঠি লিখলেন। এই দুজনকে চিঠি লেখার পর সেই চিঠি যখন ওখানে পৌঁছলো, ওখানে দুজন বাঙালি ছিলেন যারা বড় বড় পোস্টে ছিলেন, আশুতোষ মিত্র আর একটা কি জানো, এরকম দুজনে মিলে তখন গঙ্গাধর মহারাজকে ওই কাশ্মীরের জেল থেকে বাঁচিয়ে আনলেন, ছাড়া পেলেন। ওখান থেকে ছাড়ার পর ভাবলেন আর নয়, এবারে ফিরে যাই। এই ফিরে এসে কাশীতে আসছেন। কাশী থেকে প্রমোদ দাসবাবুর কাছে দেখা করে সব কথা বললেন, মঠের খবর জানলেন এবং ওখান থেকে ভাবলেন সোজা ট্রেনে চেপে আর কোনো দিকে নামবেন না, সোজা 9 জুন 1889 খ্রিস্টাব্দের 9 জুন তিনি ট্রেন থেকে নামলেন বালিতে। বালি থেকেই যেই না নামা, সঙ্গে সঙ্গে পুলিশ এসে অ্যারেস্ট, আবার তাকে অ্যারেস্ট করলেন যে এশিওর গুপ্তচর। সোজা হাওড়া জিআরপিতে নিয়ে গেলেন। তাকে নানা রকম প্রসঙ্গ জিজ্ঞাসাবাদ করে কিছুতেই তাকে ছাড়বেন না। নানাভাবে যখন কিছুক্ষণ সব জানা পরে, তো এরপরে সব ঠিক করলেন, করে ওই পুলিশরাই আবার গাড়ি করে এই বরানগর মঠে পৌঁছে দিয়ে গেছিলেন। এবং বরানগর মঠে যখন সব শুনলেন, স্বামীজি প্রচণ্ড রেগে গেলেন এবং তিনি চিঠি লিখলেন গভর্নরকে এখানে, যে এরকমভাবে আমাদের সন্ন্যাসীদের অপদস্থ করা হচ্ছে, সুতরাং আমরা সেরকম হলে এখান থেকে সবাই সব স্থান ত্যাগ করে চলে যাব। সন্ন্যাসীর ক্ষেত্রে এই ভারতবর্ষ, আর আপনারা সন্ন্যাসীদের উপর এরকম অত্যাচার করছেন, নীরবে সহ্য করা হবে না। ক্ষমা চেয়ে চিঠি দিতে বাধ্য হয়েছিলেন। ইতিমধ্যে তারাও সেই কাশ্মীরের কথা শুনে কাশ্মীরে জানিয়েছিলেন। কাশ্মীরের ওরাও সঙ্গে সঙ্গে বললেন, আরে গঙ্গাধর বাবা তো, আরে ও তো বহুত বঢ়িয়া সাধু হয়। তার কাছ থেকে রেকমেন্ডেশন পেয়ে এদের প্রতি গেল। সবাই তো পেয়ে খুব খুশি। পরিব্রাজক জীবনের প্রথম পর্ব শেষ হলেও গোটা জীবনটাই তো পরিব্রাজক। সারগাছিতে ঢোকার আগে পর্যন্ত, তারপরেই তো শুরু হবে বিশ্বময়ানন্দজির সারগাছি, তার আগে পর্যন্তই তো পরিব্রাজক জীবন। তাই 9 জুন এখানে ফিরে এসেই কিছুদিন, অর্থাৎ প্রথম সপ্তাহে জুলাই মাসে স্বামীজির আচার্যের ব্যবস্থাপনায়, স্বামীজি আচার্য হয়েছিলেন, বিরজা হোম করে এই বরানগর মঠেই গঙ্গাধর মহারাজ মহারাজকে সন্ন্যাস ব্রতে দীক্ষিত করা হয়েছিল। নাম হয়েছিল অখণ্ডানন্দ। তার নামের পিছনে কারণ ছিল এই যে তিনি এত যাতায়াত করতেন, এত বরফের উপর দিয়ে, অর্থাৎ পাহাড় পর্বতে, ওই যে সেই তিব্বতী সাধু, তার এই অখণ্ড ব্রহ্মচর্য দেখে
তাদের ভাষায় তাকে গেলাং বলা হয়েছিল। গেলাং মানে হলো অখণ্ড ব্রহ্মচর্য ব্রত, ব্রহ্মচারী। গেলাং, এই গেলাং শব্দে আবার কেউ তাকে বরফানি বাবা বলতো, বরফের মাঝে চলতেন বলে। আর তারপরে তো দণ্ডী বাবা হলেন। দণ্ডী বাবা ওই দণ্ডি হাতে হাতেই তো তিনি যাচ্ছিলেন গঙ্গার ধার দিয়ে। আর সেই দণ্ডী বাবা ওই কিছুদিন আগে ওখানে এক দণ্ডী স্বামী ছিল, সেই স্বামী চলে যাওয়ার পরে অখণ্ডানন্দজিকে দেখেই তারা সব দণ্ডী বাবা বলতে লাগলো, সারগাছি বা মুর্শিদাবাদের ওতদ অঞ্চলে, ওই অঞ্চলে। কিন্তু এখানে যখনই এসে তিনি পৌঁছলেন, সন্ন্যাস ব্রতে দীক্ষিত হলেন, তার কিছুদিন পরেই তো আবার স্বামীজি তার বাইনা যে চল গঞ্জেশ, তুই আমাকে হিমালয় ঘুরিয়ে আনবি। তার সঙ্গে আবার হিমালয় যাবেন। তার আগে মায়ের কাছে গেলেন, মায়ের কাছে গিয়ে আশীর্বাদ চাইতে। সেই বিখ্যাত কথা আপনারা জানেন, মা তাকে বলছেন, গঙ্গাধর, আমাদের শ্রেষ্ঠ রত্ন তোমার হাতে তুলে দিচ্ছি, দেখো নরেনের যেন খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা না হয়। কিন্তু স্বামীজি কি ওইরকম ছিলেন নাকি? ওই সব করার জন্য ভ্রমণে যাচ্ছেন, খুব তো ভ্রমণে বেরিয়েছেন, কিন্তু কিছুদিন পরেই স্বামীজি হঠাৎ বেঁকে বসে বললেন, দেখ গঙ্গা, আমি কারোর সঙ্গে যাব না, আমি একা একা যাব। সে কি কথা, তুমি আমাকে নামিয়ে আনলেন পাহাড় পর্বত থেকে, তুমি এতে যাবে হিমালয় ভ্রমণ আমার সঙ্গে, আমি সেই জন্য নামলাম, আর তুমি কেনা বলো আমি একা একা যাব? এ কিছুতেই হতে পারে না। অনেক তর্ক বিতর্ক করে স্বামীজির সামনে কে দাঁড়ায় তখন? স্বামীজি তখন বললেন, দেখ, এটা আমার প্রতিজ্ঞা, আমার কাছে কেউ থাকবে না, আমি একা হিমালয় ভ্রমণ করব। বলে তিনি একদিকে চলে যাচ্ছেন। তখন গঙ্গাধর মহারাজ খুব তীব্র আবেগে বলেছিলেন, তুমি যেখানেই যাও, পাহাড়ে পর্বতে মর্তলোকে স্বর্গলোকে যেখানে যাও, আমি তোমাকে খুঁজে বার করবই করব। এই শুরু হলো লুকোচুরি খেলা। এই ইতিমধ্যেই ঘুরতে ঘুরতে উনি রাজপুতানা, গুজরাট, এইসব বহু ঘুরে তারপরে স্বামীজির দর্শন পেয়েছিলেন। স্বামীজিকে তিনি খুঁজে বার ছিলেন। কিন্তু তখন দেখলেন স্বামীজি যেন এক অন্যরকম হয়ে গেছেন। সেই স্বামীজি নরেন দত্ত যে বেরিয়ে এসেছেন, স্বামী বিবেকানন্দ তার সঙ্গে পরিভ্রমণে, এবং তারপরে সেই যে দীর্ঘকাল তার সঙ্গে ছাড়াছাড়ির পর এ স্বামীজি যেন অন্য স্বামীজি। তার দৃপ্ত ভঙ্গিমা, তার সেই আলাদা রকম মাধুর্য, সেই দেখে অবাক হয়ে গেছিলেন গঙ্গা। ইতিহাস বড় দীর্ঘায়িত, বড় মর্মন্তুদ, বড় কঠিন, কঠোর, নিষ্ঠুর। সমস্ত ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে কিভাবে চলতে হয় তা শিখিয়েছিলেন গঙ্গাধর মহারাজ স্বামী অখণ্ডানন্দজি তার নিজের জীবন দিয়ে। স্বামীজি পরবর্তীকালে বলতেন, ফেস দ্য ব্রুট। স্বামীজিকে শিখিয়েছিলেন ঠাকুর, দেখবি সময় অসময়ে বিপদ তো আসবেই, বিপদকে যে বরণ করে নিতে পারে সেই তো সত্যিকারের ত্যাগী, সেই তো সত্যিকারের বীর। স্বামীজি অখণ্ডানন্দজি তাই শিখেছিলেন। অখণ্ডানন্দজি জীবনের আরও একটা বড় প্রেরণা ছিল। তিনি সেই যখন ঘুরতে ঘুরতে গুজরাটে ঝন্ডু ভট্ট বিঠ্ঠলজি এক আয়ুর্বেদিক ডাক্তারবাবুর কাছে যান, সেখানে দেখেন একটি শ্লোক লেখা আছে। সেখানে তার অর্থটা ছিল এরকমই, কি এমন সেই আছে যার নির্দেশে আদেশে আমি সকলের দুঃখ হরণ করে নিজে ভোগ করতে পারি, সেই উপায় আমাকে বলে দাও। আমি সেই উপায় খুঁজে বার করতে চাই, যে উপায়ের বলে আমি মানুষের দুঃখকে নিজের দেহে গ্রহণ করে, নিজের জীবনে গ্রহণ করে তার জীবনে সুখ নিয়ে আসব। এমন সেবাব্রতী, এমন জীবনব্রতী স্বামী অখণ্ডানন্দজি। তাই বলছিলাম, অখণ্ডানন্দজি এক মহান ব্রতের ব্রতী, এক সেবাব্রতের ব্রতী, এক অনন্য সাধারণ জীবন। শ্রীরামকৃষ্ণ লীলা পার্ষদের প্রত্যেকটি জীবন অনন্য সাধারণ। প্রত্যেকটি জীবন এক একটি জীবনের প্রদীপকে প্রজ্বলিত করে দিতে সক্ষম। আমরা ধন্য এই যুগের মানুষেরা, যারা শ্রীরামকৃষ্ণ লীলা পার্ষদের এই জীবনকে অনুধাবন করে নিজের জীবনে গ্রহণ করার চেষ্টা করে আমরাও নিজেদের জীবনে ধন্য হব, শ্রীরামকৃষ্ণের মহামন্ত্রের অধিকারী হব। মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। সেই ভগবান লাভ করার যে মহাবাক্য শিব জ্ঞানে জীব সেবা শ্রীরামকৃষ্ণদেব উচ্চারণ করেছিলেন, যা স্বামী বিবেকানন্দ দেশময় প্রচার করেছিলেন, যার বাস্তব প্রয়োগ ঘটিয়েছিলেন স্বামী অখণ্ডানন্দজি মহারাজ তার সেবাব্রতের মধ্যে দিয়ে, তার সূচনার কথা পূজনীয় বিশ্বময়ানন্দজির জন্য রইল। আমার আজকের অর্ঘ্য এখানেই শেষ করছি। সকলকে আমার শ্রদ্ধা প্রণত, শ্রদ্ধা ভক্তি ও ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আজকের শ্রদ্ধাঞ্জলির ইতি টানি।
ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শেষে শুধু আপনাদের একটু ক্ষমা চেয়ে নিই, সময় বেশি নিয়েছি, আপনারা হয়তো ধৈর্যের চ্যুতি ঘটিয়েছি, অপরাধ মার্জনা করবেন নিজ গুণে। আপনি আদৌ আমাদের ধৈর্য